গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমি কলকাতা থেকে কোথায় চলে এসেছি আজকে বলুন তো? আপনি এসেছেন সুদূর জয়পুর, রাজস্থান। ইয়েস। আর এটা সম্ভব হয়েছে কার জন্য স্যার? না, আজকের দিনে না এগুলোকে ঠিক সুদূর বলা যায় না। মানে কলকাতা থেকে জয়পুর আজকের দিনে লোকে ফ্লাইটটাও এত অ্যাচিভেবল হয়ে গেছে, লোকে 2 ঘন্টায় চলে আসে, বা ট্রেন জার্নি অনেক কমফোর্টেবল হয়ে গেছে। ফলে ওয়ার্ল্ড হ্যাজ বিকাম আ স্মল ভিলেজ। আমার মনে হয় ভালো এত ছেলে আসে কলকাতা থেকে এখানে। ধরুন হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্টস যে কলকাতা থেকে ট্রাভেল করে তারা সব জয়পুরে আসে, আমাদের এই ক্যাম্পাসে আসে। তো বছর বছর প্রায় 400-500 ছেলে কলকাতা থেকে এখানে আসে। ফলে আমি বিলিভ করি যে এখন এটা অনেক অ্যাচিভেবল হয়ে গেছে। ফলে দিস ইজ নট সুদূর এনিমোর। যাই হোক, তবুও হ্যাঁ, আপনি জয়পুর রাজস্থানে এসছেন, খুব ভালো লাগছে। আপনি এসছেন, আপনাকে ওয়েলকাম করছি, সব স্টুডেন্টদের ওয়েলকাম করি। এত স্টুডেন্ট বেঙ্গল থেকে আসে, ভালো লাগে। স্যার এই যে আমি কলকাতার UEM ক্যাম্পাসেও গেছি এবং ওখানে গিয়ে ওটাও একটা খুব সুন্দর ক্যাম্পাস, কিন্তু তখন আপনি জয়পুরের আমায় কথা বলেছিলেন যে জয়পুরটায় আসতে হবে আপনাকে। তো তারপরেই আসার আমাদের প্ল্যান হয় আসাটা। কিন্তু এইখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে এটা কত একরের উপরে হয়েছে এবং তার বিশেষত্ব কি, মানে এই বিল্ডিংগুলো কনস্ট্রাকশন থেকে একটা অন্যরকম এনভায়রনমেন্ট। যদি এইটা একটু সেই বিষয়গুলো বলেন। না দেখুন, এটা একটা 32 একর ক্যাম্পাসের ওপরে বিল্ডিংটা, মানে পুরো ক্যাম্পাসটা তৈরি। এবার এর মধ্যে 11টা বিল্ডিং আছে, যার মধ্যে একাডেমিক ব্লক, বড় বড় একাডেমিক ব্লক 2টো আছে। এছাড়া বড় মেকানিক্যাল ওয়ার্কশপ আলাদা রয়েছে, বড় ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ আলাদা রয়েছে। এছাড়া হোস্টেল ব্লক সব ইনক্লুড করলে 11টা বিল্ডিং আছে। এবং ক্যাম্পাসের মধ্যে ওটা ছাড়াও ক্যান্টিন আছে, বিভিন্ন রকমের ক্যান্টিন। ধরুন বেঙ্গল ফুড স্পেশালাইজড ক্যান্টিন আছে। আবার একটু ধরুন যে নর্থ ইস্ট থেকে যেসব ছেলেরা আসে তাদের জন্য নর্থ ইস্ট স্পেশালাইজড ক্যান্টিন আছে। আবার রাজস্থানের ছেলেরা অনেকে আছে, তাদের জন্য রাজস্থান ফুড আলাদা করে ক্যান্টিন আছে। রাত্রেবেলা যে ছেলেরা ধরুন পড়াশোনা করতে করতে বেরিয়ে এসে বিকেলবেলা এসে রাত্রেবেলা এসে খাবে, তাদের জন্য ক্যান্টিন আছে। এরকম করে 11টা বিল্ডিং প্লাস আরও ক্যান্টিন ব্লকসগুলোকে যদি অ্যাড করেন আরও অনেক বিল্ডিং আছে। আর হ্যাঁ, এই যে খালি তো জয়পুরের স্টুডেন্টরাই নেই, অন্য স্টেট থেকেও আসছে। তো এই রেসপন্সটা কিরম দেখছেন অন্য স্টেট থেকে আসার? না, ভালো লাগছে ভীষণ, মানে রেসপন্সটা খুবই ভালো। এবং দেখুন, আমরা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এমন একটা ইউনিভার্সিটি এখন UEM জয়পুর, যেখানে মোটামুটি যত স্টেট আপনি ভাবতে পারেন সব স্টেটেরই, বিশেষ করে নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া হয়তো সব স্টেট ইনক্লুডেড এখনও নয়, কিন্তু নর্থ ইন্ডিয়ায় যত স্টেট আপনি ভাবতে পারেন, বা ইস্ট ইন্ডিয়ায় বা নর্থ ওয়েস্ট ইন্ডিয়ায় বা ওয়েস্ট ইন্ডিয়ায়, সেন্ট্রাল ইন্ডিয়ায় সব স্টেটের স্টুডেন্টসরা আপনি পাবেন। সেটা আপনি মধ্যপ্রদেশ ভাবুন, মাঝখানে গেলে এদিকে দিল্লি, ওদিকে জম্মু কাশ্মীর, এদিকে গুজরাট, এদিক থেকে বেঙ্গল, ওদিকে নর্থ ইস্টের আসাম, অরুণাচল প্রদেশ, তারপর অন্য যা স্টেট আছে ওখানে আপনি মোটামুটি প্রত্যেকটা স্টেটের স্টুডেন্ট আপনি দেখতে পাবেন। ত্রিপুরা, প্রতিটা স্টেটের স্টুডেন্টস আপনি পাবেন আমাদের এখানে, এবং ভেরি ওয়েল ডিস্ট্রিবিউটেড। এরকম নয় যে ধরুন আপনি বললেন যে আমাদের মধ্যপ্রদেশের স্টুডেন্ট হচ্ছে 30টা আর কলকাতা স্টুডেন্ট 3টে, তা নয়। মোরলেস ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, ওয়েল ডিস্ট্রিবিউটেড। লোকালাইটস ডেফিনেটলি যে কোনো জায়গায় বেশি থাকবে, সেটা না থাকলে সেটা খারাপ। যে লোকাল স্টুডেন্টস, যারা রাজস্থানের স্টুডেন্টস, তারা তুলনায় হয়তো উইল মেক 30-40%, বাট রেস্ট 60 to 70% আর ভেরি ওয়েল ডিস্ট্রিবিউটেড। সেটাই হচ্ছে বিগেস্ট ফ্যাক্টর। এবং তাতে যেটা হয় সেটা হচ্ছে, আমরা দেখুন, আমরা ইন্ডিয়া অ্যাজ আ হোল যদি ভাবি, তাহলে তো ইউনিটি ইন ডাইভার্সিটি। বিভিন্ন লোকের বিভিন্ন হ্যাবিটস, ফুড হ্যাবিটস আলাদা, খেলাধুলার হ্যাবিটস আলাদা, থাকা খাওয়া তাদের আলাদা, তাদের খেলাধুলার হ্যাবিটস আলাদা, কিন্তু তাও উই স্টে ইউনাইটেড এজ এ কান্ট্রি। আমাদের দেশ ইউনাইটেড থাকে, এবং দেশের যখন কোনো বিপদ হয় বা কিছু হয়, দেশ একসাথে লড়াই করে, দেশ একসাথে যুদ্ধ যেমন লড়ে, আবার দেশ একসাথে যেমন হোলি খেলা যখন হয় আনন্দে হোলি খেলে। তা আমার বক্তব্য ভেরি সিম্পল। আমার বক্তব্য হচ্ছে সেই একই জিনিসকে আমাদের ছোট ছোট ইউনিটসের মধ্যেও সেই জিনিসটাই থাকা দরকার। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট UEM জয়পুর ওরকমই একটা ছোট ইউনিট উইদিন দ্য কান্ট্রি ইন্ডিয়া। সেখানেও ইউনিটি ইন ডাইভার্সিটি রয়েছে। ইউনিটি ইন ডাইভার্সিটি রয়েছে মানে হচ্ছে যে সেখানেও এইরকম আলাদা আলাদা স্টেটের লোকজন আছে,
তারা আলাদা আলাদা খাবার খায়, তাদের খেলাধুলা আলাদা, তাদের মানে থাকার ধরন আলাদা, কিন্তু সবাই যেই মুহূর্তে এখানে আসছে দ্য ওয়ার্ল্ড বিকামস আ স্মল ভিলেজ। মানে একটা ছোট্ট, তাদের কাছে পুরোটাই সেম হয়ে গেল। তারা দে আর লাফিং উইথ ওয়ান অ্যানাদার, লার্নিং উইথ ওয়ান অ্যানাদার, ক্রাইং উইথ ওয়ান অ্যানাদার, দে আর লার্নিং উইথ ওয়ান অ্যানাদার, দে আর স্লিপিং উইথ ওয়ান অ্যানাদার, মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনি যদি ভাবেন, স্টেইং উইথ ওয়ান অ্যানাদার, তারা তাদের হ্যাবিটটা পুরো একরকম হয়ে যাচ্ছে। এবং সেটা কিন্তু একটা লার্নিং প্রসেস, যে হাউ টু স্টে টুগেদার, হাউ টু স্টে বন্ডেড। একটা বন্ডিং, এই বন্ডিংটা একটা সুন্দর তৈরি হচ্ছে। এটা একটা বিরাট লার্নিং, যে আপনি সে ইউ আর ফ্রম রাজস্থান, ইউ আর লার্নিং হোয়াট আর দ্য গুড থিংস ইন বেঙ্গল। দেখুন, মানুষের ব্রেন সবসময় তাকে বলে ভালো জিনিস করার। খারাপ জিনিস মানুষ করে, কিন্তু খারাপ জিনিস তখন করে যখন তার কাছে ভালো জিনিসের পথ বন্ধ হয়ে যায়। তা এখানে তো বাচ্চাদের মধ্যে এত সম্ভাবনা, তারা সারাক্ষণ দেখছে যে তাদের সিনিয়র্সরা আজও প্লেসমেন্ট হলো, কালও প্লেসমেন্ট হলো, পরশু প্লেসমেন্ট হলো। এমন তো কোনো স্টুডেন্ট ইভেন জয়পুর থেকে হয় না যে প্লেসমেন্ট ছাড়া বেরিয়ে যায়, প্রত্যেকের প্লেসমেন্ট হচ্ছে। তো তারা দেখছে যে তাদের সিনিয়রদের সবার প্লেসমেন্ট হচ্ছে, তাই তারা কিন্তু মোটিভেটেড টু ডু সামথিং গুড ফর দেমসেলস অলসো। ফলে তারা যেহেতু মোটিভেটেড যে আমরা মানে সবসময় ভালো কাজ করব, ভালো জিনিস করব, দে আর লার্নিং দ্য গুড থিংস ফ্রম অ্যানাদার, নট দ্য ব্যাড থিংস। শেখার ব্যাপার হলো, অনেকে বলবে যে খারাপও তো শিখতে পারে, না খারাপ না। তারা কি করে, বেঙ্গলিজ দেখে যে রাজস্থানী যারা ছেলেরা রয়েছে তাদের মধ্যে কি ভালো জিনিস, তাদের মধ্যে ভালো জিনিস হচ্ছে তারা যে কোনো কাজ কিছু না কিছু ওয়েতে করে দিতে জানে। আমার রাজস্থানী ছেলেরা দেখে যে বেঙ্গলিজদের মধ্যে কি ভালো জিনিস, আমাদের মধ্যে ভালো জিনিস হচ্ছে যে আমরা উই আর ভেরি ওয়েল কমিটেড টু আওয়ার ওয়ার্ক। আমরা যেটা কমিট করি বেঙ্গলিজরা, যে তারা সেটা ভালো করে, তারা সেটা করবেই, তারা কমিটেড থাকে। এই যে সব জিনিসগুলো, এই যে পার্থক্যগুলো রয়েছে, তার মধ্যে ভালো জিনিসগুলো রয়েছে। স্টুডেন্টরা সেই ভালো জিনিসগুলো একে অপরের থেকে শেখে, এবং শেখে বলেই আমরা ফল পাচ্ছি। আজকে ধরুন কোনো কোম্পানি, আমরা তো খুব গর্বের সাথে বলি যে কোম্পানিজগুলো আমাদের মানে স্টুডেন্টদেরকে এলেই নেয়, আমাদের স্টুডেন্টদেরকে তারা সবসময় দেখি আওয়ার স্টুডেন্টস ফার্স্ট। ইউএম জয়পুরের স্টুডেন্টসরা সবসময় চেষ্টা করে আগে নিতে। তার কারণটাই তাই যে আমাদের স্টুডেন্টসরা দে আর অলওয়েজ লার্নিং গুড থিংস অ্যান্ড স্টেইং ইন আ পজিটিভ এনভায়রনমেন্ট। এবং স্যার, আমি আজকে আপনাদের ল্যাবে গিয়েছিলাম, যেখানে টেকনিক্যালি রোবটস দেখলাম, অনেক একটা ইলেকট্রিক সাইকেল দেখলাম, অনেক কিছু দেখলাম, যেখানে আপনি আমাকে আজকে একটা ইন্টারভিউ সেশনে ওই সেই ল্যাপটপটার হিস্ট্রিটা বলেছিলেন, সেই ল্যাপটপটাও দেখলাম। তো মানে একটা প্রযুক্তিগত জায়গাও আপনারা খুবই জোর দিচ্ছেন স্টুডেন্টদের দিয়ে অ্যাক্টিভ করানো, এবং তাদের স্কিল ডেভেলপমেন্টটাও বোধহয় আপনারা খুব মানে জোর দিয়ে ডেভেলপমেন্ট করে, এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া, মানে আমার খুব মানে এটা আমার খুব লাকি আমি স্যার, আমি আপনাকে বলি আমাদের যে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড হলো, সেখানে ওয়ান অফ দ্য এক্স স্টুডেন্ট ওয়াজ ফ্রম আপনাদের কলেজ থেকে, ড্রাইভার্স ফর মি। হ্যাঁ, তো ওই রাজর্ষি নাগ, এবং রাজর্ষি নাগ ওয়াজ মানে ও পুরোটা জিনিসটা শেয়ার করলো যে আই ওয়াজ দ্য এক্স স্টুডেন্ট অফ দ্যাট কলেজ। এবং যখন আমার মনে হলো যে সাকসেস স্টোরিটা কিন্তু আপনার এবং আপনাদের কলেজের সেখানে। এবং আর একটা অদ্ভুত এ হলো, যারাই ড্রাইভার মানে যখনই রাজর্ষি স্টেজে এলো, প্রচুর মানুষ বললো উই হ্যাভ গেটিং দ্য সার্ভিস অ্যান্ড ইটস ভেরি ভেরি গুড। এখানে আপনি এটাও নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে এই জিনিসগুলো হয়। আপনি যদি আমাদের ফার্স্ট ফ্লোরে এখানে যান, আপনি দেখবেন যে সেখানে মানে স্টার্ট আপগুলো বসানো হয়েছে। প্রতি বছর না আমরা এরকম 20টা করে স্টার্ট আপ রেজিস্টার করাই, তাদের আমরাই টাকা দিই ফর রেজিস্টারিং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। প্রথম ফান্ডিংটা কিন্তু বোধহয় আপনাদের তরফ থেকে, তারাও মানে তারা তখন সেই টাকাটা সেই ফান্ডিং এর বেসিসে তারা ইনিশিয়াল সেটআপটা করে, তারপর তারা নিজেরাই গ্রো করতে থাকে। তারপর ওই যে আমরা বাংলা ভাষায় বলি না, মাছের তেলে মাছ ভাজা, যে টাকাটা তারা রোজগার করছে সেই টাকার উপর বেস করে আবার খরচা করছে। এইভাবেই তারা জিনিসটাকে করতে থাকে। তা এখন আমরা সেই জিনিসটা ফলো করে আসছি। আমরা সব স্টার্ট আপদের এখানে বসাই, তাদেরকে আমরা মোটিভেট করি স্টার্ট আপ করার জন্য, তারা স্টার্ট আপ করে।
তারপর সেই স্টার্ট আপকে তারা আরও গ্রো করায়, অল দিস থিংস। এবার সেই একটা মোটিভেটেড এনভায়রনমেন্ট থাকলে সব কিছু হওয়া সম্ভব। স্যার, এই এআই প্রযুক্তি যেটা আমরা এখন অ্যাডাপ্ট করছি আস্তে আস্তে, এইটার ভালো দিক খারাপ দিক দুটো সাইডই এফেক্টেড আসবে। আপনার ভিউজ কি, আপনার কি মনে হয়? দেখুন, এগুলো উদাহরণ দিয়ে বোঝাতে হবে আপনাকে। ভালো খারাপ, দেখুন খারাপ দিক হচ্ছে আপনি যদি কোনো জিনিসের খারাপটা নেন তাহলে সেটা খারাপ। ফর এক্সাম্পল আমি আপনাকে বোঝাই, এআই খারাপ সাধারণ লোকে এই কারণে বলতে পারে অনেকে যে এআই আমাদের জব নিয়ে নেবে, এআই প্রযুক্তি আমাদের চাকরি নিয়ে নেবে। এখন এআই প্রযুক্তি যদি আমাদের চাকরি নিয়ে নেয় সেটা লোকে বলবে যে খারাপ। আমি একটা এক্সাম্পল দিই, আমি কলেজে বসে আছি, কলেজের একটা এক্সাম্পল দিলাম। ফর এক্সাম্পল আমাদের কলেজে একজন সাপোজ লোক আছে যে সব স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চেক করবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চেক করবে, করে সেই অ্যাটেন্ডেন্সের বেসিসে তাদের বাবা মাকে একটা এসএমএস পাঠাবে যে তোমার ছেলে আজকে অ্যাটেন্ড করেনি, আজ অবধি তাদের এত অ্যাটেন্ডেন্স, বা টোটাল সে অ্যাটেন্ডেন্সের বেসিসে কন্টিনিউয়াসলি মনিটর করে করে স্টুডেন্টকে ইনফর্ম করবে, টিচারকে ইনফর্ম করবে, তাকে ইনফর্ম করবে, তার বাবা মাকে ইনফর্ম করবে। আজকে আমি যদি একটা সফটওয়্যার বানাই যে এই কাজটা করবে, তাহলে সঙ্গে সঙ্গে সেই সফটওয়্যারটার আমি বলতে পারি যে ওই লোকটার চাকরিটা চলে গেল। আমি ঠিক বলছি তো? একদম একদম। কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে তাহলে তো এআই চাকরি নিয়ে নিল। কিন্তু যেটা বোঝার বিষয় এখানে যে এআই হয়তো ওই লোকটার চাকরিটা নিল বা ওই পার্টিকুলার জবটা থাকলো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ভাবুন এই সফটওয়্যারটাকে রাখতে গেলে কত বড় সার্ভার স্পেস লাগবে, সেই সার্ভার স্পেসটাকে মেনটেন করার জন্য কত লোক লাগবে। আমি যদি এই কাজটা আজকে আমার কলেজে করি, আমার দেখা দেখি আরও 10টা কলেজ করবে, সেই 10টাকে দেখা দেখি আরও 100টা কলেজ করবে। তাদের যে সার্ভার স্পেসটা লাগবে, তাদের জন্য যে ম্যান পাওয়ার লাগবে টু মেনটেন দ্যাট সফটওয়্যার, যে ম্যান পাওয়ার লাগবে টু মেক দ্যাট সফটওয়্যার, সেটা কতটা। এবারে আবার প্রশ্ন উঠতে পারে যে সফটওয়্যার বানানোর জন্য যে তুমি লোক বলছো, সফটওয়্যার বানানো তো একসময় শেষ হয়ে যাবে, তখন কি হবে? তখন এআই এর মতো আরেকটা জিনিস চলে আসবে। এইভাবেই কিন্তু প্রযুক্তি বাড়ে। বলে এআই হয়তো চাকরি আপনার ইনিশিয়ালি মনে হতে পারে যে এই জবটা ওই জবটা চলে গেল, কিন্তু এআই এত নতুন নতুন জব ক্রিয়েট করবে যে সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে এআই উইল অ্যাকচুয়ালি ক্রিয়েট মোর জবস দ্যান দ্য নাম্বার অফ জবস ইট হ্যাজ টেকেন অ্যাওয়ে। এই জিনিসটা বোঝা দরকার। আমি আরও এক্সাম্পল দিতে পারি। ধরুন আজকে মেট্রো রেল, আপনি মেট্রো রেলে যান, টিকিট কাটেন, ঠিক আছে? এই যে আপনি টিকিট কাটছেন, মেট্রো রেলে টিকিট কাটছেন, এইটা যদি আজকে কোনো একটা মেশিন মেট্রো রেলে চলে আসে, মেট্রো রেল স্টেশনে চলে আসে, যেটা অলরেডি এসে গেছে, তাহলে সেই টিকিটটা কিভাবে কাটা হবে? আপনি গিয়ে ওই মেশিনে দাঁড়িয়ে নিজে টিকিটটা কাটবেন। আজকে যদি একটা মেশিনের জায়গায় এরকম 4টে মেশিন মেট্রো রেল কাউন্টার মেট্রো রেল স্টেশনগুলোতে বসে, তাহলে মেট্রো রেলে যে লোকটা অফিসে বসে বসে টিকিট কাটে তার জব তো চলে গেল, আপনি মনে করবেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভাবুন, মেট্রো রেলে অলরেডি আপনি স্ট্যাটিস্টিক্স চেক করুন, নাম্বার অফ টেকার্স ইন মেট্রো স্টেশন কত বেড়ে গেছে। যে মানুষ ভাবতো যে আজকে আমাকে এত লাইনে দাঁড়িয়ে মেট্রো রেলের টিকিট কাটতে হবে, তারা কিন্তু আজকে ভাবছে যে না না, আমি তো ওটা কাউন্টারে দাঁড়িয়ে করে নেবো, বা আমি অ্যাপের মাধ্যমে করে নেবো, আমি নিজে অ্যাপ দিয়ে টিকিটটা কেটে নেবো, অ্যাপ দিয়ে আমার কার্ডটা রিচার্জ করে নেবো, জাস্ট টাচ করে ঢুকে যাবো। তারা সবাই মেট্রো রেলটা অ্যাভেল করছে। তার মানে কি, মেট্রো রেলের যা ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট বাড়বে। যদি 10 টাইমস লোক হয়ে যায়, আরও অনেক মেট্রো রেল লাগবে, আরও অনেক স্টেশন লাগবে, আরও অনেক রেল লাইন্স লাগবে। তো সেগুলোকে কনস্ট্রাক্ট করতে কত লোক লাগবে, কত ইঞ্জিনিয়ার লাগবে, কত ম্যান পাওয়ার লাগবে, কত লেবারার লাগবে। ফলে এআই আপনার জবটা, সেই জবটা নিয়ে নিল যে লোকটা টিকিট কাটতো, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে দরজা জানলা খুলে, কত দরজা জানলা সে খুলে দিল। তো এই জন্য এই সেশনটা আমি স্যারের সাথে করলাম। দেখুন 10-15 মিনিট আমরা কিন্তু এই ব্লগটায় কথা বলেছি। তো কেন এই অরিজিৎ অফিসিয়াল এই ব্লগগুলো নিয়ে আসে বুঝতে পারছেন। অনেক ইনফরমেটিভ জিনিস আমরা স্যার কাছ থেকে জানতে পারলাম, যেটা আমাদের এইটার মাধ্যমে অনেক মানুষকে আগামী দিনে, অনেক স্টুডেন্ট যারা ভাবছো কী করবে, কোথায় যাবে, তাদের কাছে কিন্তু এর দরজা খোলা। আমি ক্যামেরা পার্সনকে দাঁড় করি, একবার বলবো প্ল্যান করে দাঁড়াতে। এর দরজাটি ওপেন টু সবসময় খোলা আছে, একটা পজিটিভ এনার্জির সাথে নিজেকে যুক্ত করা।
কনস্ট্রাকটিভ একটা লাইফস্টাইলের সাথে নিজেকে অ্যাটাচ করা। তো থ্যাংক ইউ স্যার Thank you. গিভিং Thank আস দ্য you so টাইম much. আর Thank you. ইনভাইটিং আস ইন জয়পুর। আপনি না সাপোর্ট করলে এতটা পৌঁছতে পারতাম না, আসতে পারতাম না। তো আমরা আরও ইনফরমেশন থ্রু স্যার আমি নিয়ে আসছি অরিজিৎ অফিসিয়ালস ব্লগসের মাধ্যমে। সো স্টে উইথ আস, বি উইথ আস, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। Thank you so much. Cool.